স্কেরি টেলসের আজকের গল্পটি সকল বয়সের শ্রোতাদের জন্য নয়। গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। হ্যালো এভরিওয়ান, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো বিভিন্ন রকম ভূতের গল্প দিয়ে সাজানো আমাদের এই অডিও স্টোরি সিরিজ স্কেরি টেলস। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি বন্ধু আমাদের স্কেরি টেলসকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। স্কেরি টেলসে আজ তোমরা শুনবে অঙ্কিতা রায়ের কলমে একটি হাড় হিম করা ভয়ের গল্প, মায়া। আজকের গল্প পাঠে রয়েছে সায়াম, গল্পের সূত্রধার আমি শ্রীরূপ। কিছু ঘটনা আজও ঘটে যেগুলো সাধারণ বুদ্ধি দিয়ে বিচার করা সম্ভব হয় না। ঝিলিকের মুখে শোনা ঘটনাটা তারই উদাহরণ। ঘটনাটা শুনতে শুনতে সেই কথাগুলোই ভাবছিল নিকিতা। ঝিলিক নিকিতার ছোটবেলার বন্ধু। স্কুলে দীর্ঘ 12 বছর ওরা একসঙ্গে পড়াশোনা করেছে। স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে যাওয়ার পরেও তাদের বন্ধুত্ব অক্ষুণ্ণ রয়েছে। তাদের বাড়িও কাছাকাছি। ঝিলিক ওর দিদির কাছে গিয়েছিল সেমিস্টার ভ্যাকেশনে। ওর দিদি মানে বুবিদির দ্বিতীয় সন্তান হওয়ার পর থেকেই একটু ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল। প্রথমবার ছেলে হওয়ার সময় ঝিলিকের মা গিয়ে তার কাছে বেশ কিছুদিন ছিলেন, কিন্তু এইবারে তার বাবার শরীরটা একটু অসুস্থ, তাই ঝিলিককেই পাঠিয়েছিলেন বুবিদির কাছে। সেমিস্টার ভ্যাকেশন থাকায় ও নিজেও রাজি হয়ে গিয়েছিল, আর নতুন করে মাসি হওয়ার বিষয়টা আনন্দেরও। কাল ও বাড়ি ফিরেছে, সেটা জানতে পেরে ওকে নিকিতা ফোন করল। কতদিন ভালো করে কথাই হয়নি। ফোন ধরেই ঝিলিক বলল অনেক কথা আছে, যে কথা ফোনে বলা যাবে না। আপাতত বুবিদি আর বুবিদির 2 ছেলেকে নিয়েই সে ফিরে এসেছে। নিকিতা শুনেছিল বুবিদির শ্বশুর বাড়ি রানীগঞ্জে, কিন্তু স্বামী মন্থনদা রাঁচিতে পোস্টেড। ঝিলিক বলল যতদিন না মন্থনদা নতুন ভাড়া বাড়ি খুঁজে পাচ্ছে ততদিন ওরা এখানেই থাকবে। সব শুনে নিকিতা বিকেলবেলা গিয়েছিল ঝিলিকদের বাড়ি। ঘরে ঢুকে দেখল পরিবেশ বেশ স্বাভাবিক। বুবিদি তাকে ঢুকতে দেখেই বলল, আরে নিকিতা যে, আয় আয় বস। তুই বস, আমি ঝিলিককে ডেকে দিচ্ছি। বুবিদির মুখ দেখে অবাক হল নিকিতা। এত সুন্দর দেখতে ছিল যে বুবিদি, তার চোখের তলায় কালি পড়েছে, চোখ মুখ বসে গেছে। অবশ্য সবে 6 মাস হলো ছেলে হয়েছে, তার একটা ধকল হতে পারে। নিকিতা হেসে বলল, কাল শুনলাম এসেছ, তাই ভাবলাম দেখা করে যাই। কেমন আছো গো? বুবিদির মুখটা একটু ম্লান হয়ে গেল, তাও বলল, ভালো আছি রে। কিছু নিয়ে যেন ভারী চিন্তায় আছে। সামনের খাটে শোয়ানো ঘুমন্ত শিশুর মুখের দিকে তাকিয়ে একটু নিশ্চিন্ত হয়ে বুবিদি বলল, আয়, নতুন পনপোকে দেখবি না? নিকিতা নিঃশব্দে এগিয়ে গেল। শান্ত মনে বাচ্চাটা ঘুমোচ্ছে, ছোট্ট ছোট্ট হাত পা। একটু অবাক হলো নিকিতা। বাচ্চাটার হাতে পায়ে কালশিটের দাগ। কি করে এমন হলো এটা জিজ্ঞাসা করতে যাবে এমন সময় ঝিলিকের গলার স্বর শুনতে পেয়ে সে পিছন ফিরে তাকালো। নিকিতা এসেছিস? চল, ভেতরের ঘরে বসবি চল। কথাটা বলেই ঝিলিক ওর হাত ধরে টানতে টানতে নিয়ে চলল। লম্বা বারান্দাটা পেরোতে পেরোতে দেখল বুবিদির বড় ছেলে বলু মেঝেতে বসে একটা গাড়ি নিয়ে খেলছে। নিকিতার দিকে একবার তাকালো সে। মনে হলো যেন বিরক্ত হয়েছে। ওকে এর আগে যখন নিকিতা দেখেছিল তখন ওর বয়স ছিল 2 বছরের কাছাকাছি, কিন্তু 3 বছর পর তাকে মনে রাখার কথা তার নয়। সবকিছু স্বাভাবিক, তবু কিছু যেন অস্বাভাবিক মনে হতে লাগল। ভেতরের ঘরে এসে খাটে উঠে বসল ঝিলিক। নিকিতাও বসল তার পাশে।
ঝিলিক একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কেমন আছিস? তোরা কেমন আছিস আগে সেটা বল। কি হয়েছে বলতো? ফোনে বলা যাবে না কেন বললি? ঝিলিক একবার সন্দেহের চোখে চারিদিকটা দেখে নিল। নিকিতা প্রশ্ন করল, কি রে, কেউ আছে নাকি? ঝিলিক অন্যমনস্কভাবে বলল, জানি না রে, তবে আজকাল বড্ড ভয় ভয় করে। কেন রে? তোকে সবটাই বলছি, শোন তবে। তারপর একটু যেন অন্যমনস্ক হয়ে পড়ল সে। সব কথা একের পর এক মনে পড়ে যাচ্ছে। নতুন ভাড়া বাড়িটা আসলে একটা ফ্ল্যাট। এই ফ্ল্যাটের মালিকেরা সামনের ফ্ল্যাটেই থাকেন। মুখোমুখি দুটো ফ্ল্যাটই তাদের। মালিকের নাম সৌজন্য সিনহা, মধ্যবয়স্ক ভদ্রলোক। তিনি এবং তার স্ত্রী থাকেন ফ্ল্যাটে। একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে। ব্যবহার বেশ ভালো। ভাড়া নেওয়া ফ্ল্যাটে দুটো বেডরুম, ছোট রুম লাগোয়া একটা ব্যালকনি আছে। সেখান থেকে কমপ্লেক্সের পিছনে খেলার মাঠ দেখা যায়। তারপর আরও কিছু লম্বা লম্বা ইমারত, একটা অর্ধেক মজে যাওয়া পানাপুকুর, আর তার পিছনে হালকা পাহাড়ের রেখা। তবে মেঘ করলে স্পষ্ট বোঝা যায় পাহাড়গুলো। সব মিলিয়ে বেশ লাগলো ঝিলিকের। মন্থনদা বিয়ের পরে বুবিদিকে নিয়ে যে ভাড়া বাড়িতে থাকতো, হঠাৎ করে সেই বাড়ির ভাগাভাগি নিয়ে ভাইয়ে ভাইয়ে ঝগড়া শুরু হয়। তারপর ওরা ভাড়া বাড়ানোর কথাও বলেছিল, কিন্তু বুবিদি তখন প্রেগনেন্ট, বলুও ছোট। ওই অবস্থায় রোজকার অশান্তিতে মানসিক ক্ষতি হবে সে আশঙ্কা করে মন্থনদা ওকে বাপের বাড়িতে রেখে আসে কিছুদিনের জন্য। ভালোই করেছিল। খারাপটা থেকে না বেরোলে এমন ভালোর সন্ধান কি আর পাওয়া যায়? হালকা হালকা হাওয়া দিচ্ছিল। মনটা খুশি খুশি হয়ে গেল ঝিলিকের। যখন বুবিদির ছেলে হলো তখন ঝিলিকের সেমিস্টার। ততদিনে মন্থনদা এই নতুন ভাড়া বাড়ি খুঁজে পেয়েছে। একা সবটা গুছিয়ে উঠতে পারছিল না, তাই সেমিস্টার শেষ হতেই দিদির সঙ্গে এখানে এসে হাজির হয়েছে ঝিলিক। দুই ছেলেকে সামলানোই কঠিন, এখন ঘর গোছানো অসম্ভব। তাছাড়া পরীক্ষার শেষে ঘোরাও হয়ে যাবে, কাজটাও হয়ে যাবে। বাথরুম, রান্নাঘর বেশ সুন্দর। মোটের উপর নতুন ভাড়া বাড়ি একেবারে খাসা হয়েছে। অবশ্য ভাড়াও আগের বাড়ির তুলনায় একটু বেশি। যাই হোক, যেদিন পৌঁছলো সেদিন আর বিশেষ গোছাগুছি করা হয়নি। একবেলা বিশ্রাম নিতেই কেটে গেল ওদের। ঘুম যখন ভাঙল তখন বিকেল রোদে ভরে উঠেছে ঘর। ব্যালকনিতে দাঁড়াতেই দেখতে পেল একদল ছেলে মাঠে ক্রিকেট খেলছে। চিৎকার আর হাসির শব্দ ভেসে আসছে দূর থেকে। তার মধ্যেই ঝিলিক একজনের পায়ের শব্দ পেল। হঠাৎ মনে হলো বলু তার পিছনে এসে দাঁড়িয়েছে, কিন্তু ঘুরে তাকাতেই সে অবাক হলো। সেখানে কেউ নেই, কিন্তু সে স্পষ্ট একটা বাচ্চার পায়ের আওয়াজ শুনেছিল। ওর মনে হলো ভুল শুনেছে। সে রুম থেকে বেরিয়ে দেখল দিদি উঠে এটা সেটা গোছাতে শুরু করেছে। ঝিলিককে দেখে হেসে বলল, উঠে পড়েছিস? ভাবলাম ছোটটা যতক্ষণ ঘুমোচ্ছে ততক্ষণ জিনিসপত্রগুলো একটু গুছিয়ে রাখি, উঠলে তো আর শান্তি দেবে না। সেও মাথা নেড়ে বুবির সঙ্গে হাত লাগালো। বলু ডাইনিংয়ে বসে ছবি আঁকছিল। হঠাৎ করে দৌড়ে এলো, চিৎকার করে বলল, মিমি, মিমি, এই দেখো আমার নতুন বন্ধু। তারপরেই নিজের আঁকা ছবিটা ঝিলিকের কোলে মেলে ধরল। বাচ্চা ছেলের আঁকা যেমন হয় আর কি, একটা ছেলের কার্টুন মার্কা ছবি। ঝিলিক মৃদু হেসে বলল, বাহ, খুব ভালো হয়েছে। এবার চোখের মণিটা এঁকে দে, তাহলেই তো কমপ্লিট। বলু তার দিকে বোকা বোকা ভাবে তাকিয়ে বলল, কিন্তু ওর তো চোখে মনি নেই। দিদি হাসল। দেখ, তাই হয় নাকি? বলু কিছু বলল না। আবার ডাইনিংয়ে বসে নিজের মনে আঁকতে শুরু করলো। খেয়ে দিয়ে রাতে শুতে যাবার সময় বলু এসে ছোট ঘরের খাটে বসল। বলল, আজ তোমার কাছে গল্প শুনবো। ও রূপকথা, পুরাণের গল্প শুনতে ভালোবাসে। ঝিলিক সেসবই শোনাতে শুরু করলো, কিন্তু কিছুতেই মন স্থির রাখতে পারছিল না সেদিন। মনটা কোনো অজানা কারণে ছটফট করছে। বারবার মনে হচ্ছে বলুর পাশে কেউ বসে আছে।
অপলক দৃষ্টিতে চেয়ে আছে তাদের দিকে। সেও গল্প শুনছে। তার ঘোলাটে সাদা চোখ দুটো আলোর মধ্যে বোঝা যাচ্ছে না, কিন্তু ঘর অন্ধকার হলেই স্পষ্ট ফুটে উঠবে। গল্প শুনতে শুনতে বলু ওই ঘরেই ঘুমিয়ে পড়ল। দিদি এসে বলল, ঘুমাচ্ছে যখন থাক বুঝলি, রাতে যদি ওঠে এসে আমাদের কাছে দিয়ে যাস। বলু আর রাতে উঠে জ্বালাতন করেনি ঠিকই, কিন্তু ঝিলিকের ঘুম আসছিল না। হয়তো দুপুরে ঘুম এসেছিল বলে রাত্রে ঘুম আসছে না। এই ভেবে সে ঘুমোনোর অনেক চেষ্টা করল। এপাশ ওপাশ করে কখন যে ঘুম ধরে গিয়েছিল সে বুঝতে পারেনি। একটা হাঁফড়ের শব্দে ঘুম ভাঙল। কেউ যেন রাগে ফুঁসছে। হ্যাঁ, তাই তো, ফোঁস ফোঁস করে ক্রমাগত একটা শব্দ হয়েই চলেছে। সে ভাবল ঘরে বোধহয় সাপখোপ কিছু ঢুকেছে। আলো জ্বালিয়ে চারিদিক খুঁজল, কিন্তু কিছুই দেখতে পেল না। খাটের তলা, আলমারির কোণ, ব্যালকনির চারদিক, কিন্তু না, কোথাও কিছু নেই। অথচ শব্দটা এখনো আসছে, আর সে যত নানা দিকে যাচ্ছে শব্দটাও তাকে অনুসরণ করছে। তার গায়ে কাঁটা দিয়ে উঠল। আলো নেভানোর সাহস আর হয়নি। আলো জ্বালিয়েই ঘুমিয়ে পড়েছিল সেই দিন। সকালে ঘুম ভাঙল দিদির ডাকে। বলু অনেকক্ষণ উঠেছে। দিদি বলল, হ্যাঁ রে, লাইটটা জ্বালিয়ে ঘুমাচ্ছিলিস কেন? ভয় লাগছিল নাকি? দেখলো পাশে মন্থনদাও এসে দাঁড়িয়ে আছে। একটু সংকোচ নিয়েই ও কাল রাত্রে যেটা অনুভব করেছিল তা বলল। মন্থনদা খুব একচোট হেসে নিলেন, তারপরে বললেন, এই, তুমি এত ভীতু জানলে তোমাকে তো একা শুতেই দিতাম না। বলু অতটুকু ছেলে, সেই অবধি মাকে ছাড়া ঘুমালো, তার কোনো ভয় ডর নেই, আর তুমি কি না। শেষমেশ ঠিক করা হলো যে ওই ঘরে আজ থেকে মন্থনদাই ঘুমাবে। ঝিলিক, বুবিদি আর দুই ছেলে ঘুমাবে বড় ঘরটাতে। সেই দিন ঘরে প্রচুর কাজ ছিল। ঘর গোছাতে গোছাতেই ওদের বেলা গড়িয়ে গেল। সন্ধেবেলা ছোট ঘর থেকে খুটখুট আওয়াজ পেল ঝিলিক। ভাবল দিদি বোধহয় ছোট ঘরটা গোছাতে বসেছে। ঘরে ঢুকে চোখে পড়ল আলমারির সামনে দিদি বসে আছে। ঘরে আলো জ্বালায়নি, অন্ধকারে বসে কি যেন করছে। একটু এগোতেই সে দেখতে পেল দিদি আলমারি থেকে জিনিসগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। অত্যন্ত অবাক হয়ে ঝিলিক বলল, এই দিদি, এই এই কি কি করছিস তুই? এইভাবে জিনিসপত্র ছুঁড়লে পরে গোছাতে অসুবিধা হবে তো। দাঁড়া না, দাঁড়া, আমি করছি। সে ভাবল সারাদিন ধরে এক গাদা কাজ করে করে দিদি বিরক্ত হয়ে সবকিছু বোধহয় ছুঁড়ে ফেলে দিচ্ছে। তাই এবার ছুঁড়ে ফেলা কাপড়গুলো তুলে তার পাশে দাঁড়াতেই ঝিলিক চমকে উঠল। বুকের ধুকপুকুনি মনে হলো তখনই থেমে যাবে। ব্যালকনি দিয়ে সোসাইটির বড় লাইটের আলোতে আবছা দেখতে পেল তার সামনে যে বসে আছে তার মুখের অর্ধেকটা চুলে ঢাকা। ঘাটটা একদিকে কাত করে এক মনে দুলছে, আর জিনিসগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। কাঁপা কাঁপা গলায় আর একবার সে ডাকল। ডাক শুনেই ঝিলিকের দিকে ফিরে চাইল। তৎক্ষণাৎ ঝিলিকের মনে হলো শিরদাঁড়া দিয়ে যেন ঠান্ডা হিমস্রোত বয়ে গেল। তার সামনে যে বসেছিল সে বুবিদি নয়, এক অর্ধ উলঙ্গ মহিলা। মুখটা অর্ধেকটা পোড়া, চোয়ালের অর্ধেক উন্মুক্ত অংশ দিয়ে ভয়ঙ্কর দাঁতগুলো বেরিয়ে আছে। চোখের কোটরের মধ্যে মণিটা যেন দপদপ করে জ্বলছে। নিজের অজান্তেই তার মুখ দিয়ে এক ভয়াবহ চিৎকার বেরিয়ে এলো। তারপর ওর কি হয়েছিল তার মনে নেই। সম্ভবত অজ্ঞান হয়ে গিয়েছিল। জ্ঞান ফিরল যখন, তখন দেখল ঘরে আলো জ্বলছে। দিদি মুখে জলের ছিটে দিচ্ছে। ঝিলিক উঠে বসতেই দিদি বলল, তোর লক্ষণ ভালো ঠেকছে না। ঘর গোছাতে ঢুকলে
আমায় বলতে পারতিস তো। গোছানো জামা কাপড়গুলো এভাবে এদিকে সেদিকে কেন ছুঁড়েছিস? তখনও ঝিলিক সেই দৃশ্যটা ভুলতে পারেনি। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ভুলতে অবশ্য সে কোনোদিনই পারবে না, সে জানে। কোনো রকমের জল খেয়ে আমতা আমতা করে বলল, আমি আমি ভাবলাম তুই ঘর গোছাতে এসেছিস। বুবিদি বিস্মিত স্বরে বলল, আমি তো ছোটটাকে ঘুম পাড়াচ্ছিলাম। তোর চিৎকার শুনে আমি সঙ্গে সঙ্গে দৌড়ে এলাম। ঝিলিক চুপ করে রইল। সে বুঝতে পারল না সে যা দেখেছে, যা অনুভব করেছে, সেটা সত্যিই না কল্পনা। ওদের বললে হয়তো বিশ্বাস করবে না, বিশ্বাস করলেও দুশ্চিন্তা বাড়বে। নিজের ভয় করছিল যে সে হয়তো পাগল হয়ে যাচ্ছে। সেই রাত্রে ঝিলিক দিদির সঙ্গে ঘুমিয়েছিল। আর কিছুই অস্বাভাবিক সে অনুভব করেনি। সকালে মন্থনদাকে দেখেও মনে হলো না রাত্রে তেমন কিছু অনুভব করেছে বলে। এবার মনে হলো সত্যি সবটা তার কল্পনাই ছিল। বিকেলে পুঁচকে ঘুমাচ্ছিল বলে ঝিলিক পাশে বসে পাহারা দিচ্ছিল। হঠাৎ শুনতে পেল দিদির আর্তনাদ। সে দৌড়ে গেল। দিদি ততক্ষণে কাঁপতে কাঁপতে মেঝেতে বসে পড়েছে। আয়নার দিকে ইশারা করে চিৎকার করছে ক্রমাগত, ঘরের এক কোণে বলু কাঁচুমাচু মুখ করে দাঁড়িয়ে রয়েছে। ঝিলিক তাকে গিয়ে জিজ্ঞাসা করল, কিরে, কি হলো? বুবিদি শুকনো মুখে জবাব দিল, ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিলাম। এমন সময় বলু দৌড়ে দৌড়ে ঘরে ঢুকলো। আর তার পিছনে পিছনে মনে হলো যেন আর একটা বাচ্চা ঢুকলো। ওরা এসে ঠিক তার পিছনেই বসলো। তখনই ও আয়নায় দেখে বলুর পাশে সত্যি একটা বাচ্চা বসে আছে। ওর বয়সেই হবে। একবার ঢোক গিলে বুবিদি আবার বলল, না, স্বাভাবিক নয়। চোখে কোনো মনি নেই তার। কেমন যেন শূন্য, অথচ ভয়াবহ সেই দৃষ্টি। বুকের ভিতরটা ঠান্ডা হয়ে গিয়েছিল ওকে দেখেই। ফ্ল্যাটের দরজা সবসময় ভিতর থেকে বন্ধ থাকে। না, তার মানে তো কারোর ভেতরে ঢুকতে পারার কথা নয়। ভয় ভয় পিছন ঘুরতে গিয়ে আরো বেশি অবাক হয়ে গেলাম। পিছনে ফিরেই দেখলাম বলু ছাড়া আর কেউ নেই। আবার তৎক্ষণাৎই আয়নার দিকে ফিরলাম। ফিরে তাকাতেই দেখতে পেলাম ছেলেটাকে। সে একইভাবে তাকিয়ে আছে ওর দিকে। ঝিলিক বুঝল তারপরেই সে চিৎকার করে ওঠে। একটা অদ্ভুত ভয় মেশানো কৌতূহল নিয়ে সে আর চোখে তাকায় আয়নার দিকে, কিন্তু কাউকেই দেখতে পায় না। হঠাৎ বলু ভয়ে ভয়ে বলে ওঠে, তোমাদের তো বলেছিলাম ও আমার বন্ধু, ও শুধু খেলতে চায়। মা চিৎকার করলে বললে ও তো ভয় পালিয়ে গেল। ঝিলিক চমকে উঠল ওর কথা শুনে। ওর মনে পড়ল আঁকা ছবিটার কথা। সেটাতেও তো বাচ্চাটার চোখে মনি ছিল না। এবার সত্যি ভীষণ ভয় হলো তার। দিদিকে সবটা সে বলল। সব শুনে বুবিদির মুখ চুন হয়ে গেল। সে বলল, আমারও ভয় করছে রে, খুব ভয় করছে। দুটো ছোট ছোট বাচ্চাকে নিয়ে থাকবো। যদি সত্যি অশুভ কিছু থাকে তাহলে বিপদ রাখতে জায়গা নেই। না, এই বাড়িতে থাকা যাবে বলে মনে হচ্ছে না। এই বাড়িতে থাকা যাবে না। ঝিলিক তার কথাতে সায় দিয়ে বলল, তাহলে আর আনপ্যাক না করাই ভালো। তুই বরং মন্থনদা এলে এই বিষয়ে কথা বল। ও রাজি হলো। ঠিক তখনই শুনতে পেল বড় ঘরে বাচ্চাটা কাঁদছে। দিদি এবার একটু স্বাভাবিক হয়ে উঠে দাঁড়ালো। তারপর বলল,
ওই দেখ, ঘুম ভাঙলো বোধহয়। এই বলেই সে বড় ঘরের দিকে এগিয়ে গেল, কিন্তু যেতে গিয়েই ঘরের দরজার সামনে থমকে দাঁড়ালো। তারপর চমকে উঠে চিৎকার করে উঠল। কে কে ওই কে যেন বসেছিল ওই পুচকেটার পাশে। কিন্তু ঘরে ঢুকে অবশ্য তারা কাউকে দেখতে পেল না। বাচ্চাটাকে কোলে নিয়ে দিদি বলল, এমা এমা, দেখ ঝিলিক, ওর গায়ে এমন কালশিটের দাগ পড়লো কি করে বলতো? সেও অবাক হয়ে দেখল বাচ্চাটার ডান হাতের উপর 5টা আঙুলের ছাপের মতো দাগ। কেউ যেন কালি মাখা হাতে ওর গায়ে হাত বুলিয়েছে। কিন্তু ঝিলিক যখন ওর পাশে বসেছিল তখন তো এমন দাগ চোখে পড়েনি। ভ্রু কুঁচকে গেল। কি হচ্ছে কিছুই তারা বুঝতে পারছে না। গায়ে কাঁটা দিয়ে উঠল আবার। কিছু একটা আছে এই ঘরে, সেটা তারা হয়তো এখনো দেখতে পাচ্ছে না। ডাইনিং রুমের চেয়ারের উপরে গিয়ে সে বসল। কিছুক্ষণ পর বলু তার পাশে এসে বসল। ঝিলিক দেখল বলুর মন খারাপ। বলু তাকে এসে বলল, কিংসুকের মন খারাপ করেছে, ও আমার সাথে কথা বলতে চাইছে না। ঝিলিক একটু অন্যমনস্ক ছিল। ওর কথা শুনে প্রথম প্রশ্ন করেছিল। কেন? সে উত্তেজিত হয়ে বলল, ওর মন খারাপ কারণ ও ভাইকে একটু আদর করতে গেছিল, কিন্তু আদর করতে গিয়ে দেখলো যে ওর ছুঁতে ভাইয়ের গায়ে কালো কালো দাগ পড়ে যাচ্ছে। এবার ঝিলিক বেশ ভয় পেয়ে গেল। জিজ্ঞাসা করল, কে কে কে- কে- কে কিংসুক? কে? সে জোর দিয়ে বলল। কিংসুক, যেখানে সে আমার বন্ধু হয়েছে। তারপরেই সে তার মুখোমুখি চেয়ারের দিকে ইশারা করল। ওই তো, ওকে বলো না ও যাতে আমার উপরে রাগ না করে। ও কথা না বললে আমি কার সাথে খেলবো? ঝিলিক ভয়ে ভয়ে সামনের দিকে তাকালো। না, চেয়ারটায় কেউ নেই। ও কি সত্যি বলুর কাল্পনিক বন্ধু, নাকি এমন বন্ধু যাকে তারা কেউ দেখতে পাচ্ছে না? মাথার মধ্যে সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে। হঠাৎই পরিবেশটা গুমোট হয়ে উঠেছিল প্রচণ্ড। হঠাৎ দমকা হাওয়া ঢুকলো ঘরে। চমকে তাকাতেই দেখতে পেল দরজা খুলে ঢুকেছে মন্থনদা। মন্থনদা এসে তার সামনের চেয়ারটায় বসে পড়ল। এমন সময় বলু চিৎকার করে উঠল, তুমি ওই চেয়ারটায় বসে পড়লে কেন? আরে ওটাতে কিংসুক বসেছে, তো ও কোথায় বসবে? তুমি ওকে দেখতে পাচ্ছ না? মন্থনদা একটু থতমত খেয়ে ঝিলিকের পাশের চেয়ারে এসে বসল। তারপর ঝিলিককে দেখে কৌতুক ছলে হাসল। ঝিলিক বুঝল মন্থনদাও ভাবছে কিংসুক বলুর কাল্পনিক বন্ধু। কিন্তু তারপরেই ঝিলিকের ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে হাসি মিলিয়ে গেল মন্থনদার। জিজ্ঞাসা করল, কিছু হয়েছে? বাচ্চাটাকে আবার ও ঘুম পাড়িয়ে এসেছে। তারা সবাই বড় ঘরে গিয়ে বসল। এবার ঝিলিক আর বুবিদি দুজনেই নিজের অনুভূতি এবং অভিজ্ঞতার কথা খুলে বলল। কথাবার্তা চলছিল নিচু স্বরে। যদি বলু শুনতে পেয়ে যায় বা অন্য কেউ যদি সবটা শুনে ফেলে, সেই ভয়। মন্থনদা সব শুনে বলল, তার মানে তোমাদের বক্তব্য এই বাড়িটাও ছাড়তে হবে? এই রোজ রোজ কি বাড়ি পাল্টানো সম্ভব? তাছাড়া এখান থেকে চলে গেলে বাড়ি কোথায় পাবো বলতে পারো? তাছাড়া এই বাড়ির পুরো মাসের টাকাটা তো অ্যাডভান্স দিয়ে বসে আছি আমরা। দিদি এবার বিরক্তির স্বরে বলল, দুটো বাচ্চা নিয়ে এই বাড়িতে থাকবো, তুমি সারাদিন থাকো না। যদি কোনো বিপদ আপদ হয়, তার উপর বলু যেভাবে ওই অদৃশ্য বন্ধুর সাথে কথা বলছে, না না, আমার খুব ভয় করছে। মন্থনদা আবার শান্ত গলায় বলল, ওর বন্ধু আসলে কাল্পনিক। আর তোমরা ইউটিউবে ওই সমস্ত ভূতের গল্প শোনা বন্ধ করো। এগুলো শুনেই এসব ভুলভাল দেখছো। আমি তো কাল ছোট ঘরে শুয়েছিলাম, কই আমি তো কিছু ফিল করিনি। ঝিলিক দেখল এবার দিদির আগে ফুঁসছে। সে মানে মানে কেটে পড়ল ঘর থেকে। বেরিয়ে এসে দেখল বলু আবার নিজের মনেই খেলছে। কার থেকে যেন লুকোচ্ছে আর বলছে,
ধরতে পারে না, ধরতে পারে না। সে অদৃশ্য বন্ধুকে দেখার চেষ্টা করছিল ঝিলিক। হঠাৎ তার ঘাড়ের উপর গরম বাতাস অনুভূত হলো। চমকে পিছন ঘুরে সে তাকালো, দেখল কেউ যেন তার দিকে তাকিয়ে আছে। তার ভয়ঙ্কর দৃষ্টি যেন জ্বালিয়ে পুড়ে দিতে চাইছে তাকে, বলু কেউ। সে যেন চায় না বলু ওই বাচ্চাটার সাথে খেলুক। এমন চিন্তা বারবার মাথায় আসছিল ঝিলিকের, কিন্তু কেন আসছিল তা সে বুঝতে পারে না। সেই রাত্রে আর তেমন কিছু ঘটেনি বুবিদি আর মন্থনদার ঝগড়া ছাড়া। সত্যি হঠাৎ করে আবার বাড়ি পাল্টানো তো সম্ভব নয়, বললেই তো আর উঠে চলে যাওয়া যায় না। কিন্তু যা ঘটেছিল তাতে ওখানে থাকাটাও সুবিধাজনক নয়। তার পরের দিন সকালে উঠতে একটু দেরি হয়ে গেল ঝিলিকের। মন্থনদা ততক্ষণে অফিসে চলে গিয়েছেন। ঘুম ভাঙল আসলে ছোটুর কান্নার শব্দে। সে উঠতেই দিদি বলল, কাল তুই গভীর ঘুমে ঘুমিয়েছিলিস, তাই বোধহয় শুনতে পাসনি। ছেলেটা রাতে থেকে থেকে কেঁদে উঠছিল, এখনো চুপ করছে না। আর গায়ের দাগগুলো, ওগুলোও তো যাচ্ছে না রে। কি জানি কি থেকে কি হয়েছে। সে বলল, হয়তো ওই দাগগুলোতে ব্যথা করছে ওর, সেই জন্যই কাঁদছে। চল না একবার ওকে ডাক্তার দেখিয়ে আনি। কাল বলুর মুখে যা শুনেছিল সেসব আর ও দিদিকে বলেনি, যদিও মনে মনে তার ভয়ই হচ্ছিল। ডাক্তারের কাছে গিয়ে তারা আরও অবাক হলো। ওই দাগগুলোর কারণ স্বরূপ ডাক্তার জানালেন অত্যন্ত ঠান্ডা কোনো কিছুর চাপে রক্ত জমাট বেঁধে সেই দাগগুলো হয়েছে। ওষুধ দিলেন ঠিকই, কিন্তু ঝিলিকের আর বুবিদির তখন মাথা খারাপ হয়ে গেছে। এমন ঠান্ডা কি জিনিস হতে পারে যার স্পর্শে রক্ত জমে যায়? সেদিন রাত অবধি ছোটু কেঁদেই গেছে। শেষমেশ মন্থনদা ফিরে এসে ওকে নিয়ে ছাদে চলে গেল। যখন ফিরে এলো তখন ছোটু নিশ্চিন্তে ঘুমাচ্ছে। মন্থনদা বলল, ছাদে নিয়ে যেতেই চুপ করে গেল। ওর মনে হয় একটুখানি খোলা হাওয়ার প্রয়োজন ছিল। মন্থনদা ওকে নিয়েই ছোট ঘরে শুয়ে পড়ল। তারাও একটু নিশ্চিন্ত হয়েছিল। রাতের বেলা হঠাৎ শুনল ফিস ফিস করে কেউ একজন ডাকছে। চোখ খুলতেই দেখতে পেল খাটের পাশে দিদির কাছে বসে আছে একটা আবছা অবয়ব, কোলে একটা বাচ্চা। ধর্মর করে উঠে বসতেই দেখল দিদিও উঠে বসেছে। লাইট অন করতেই ঝিলিকের ভয় কাটল। দেখতে পেল ছোটুকে কুলে নিয়ে মন্থনদা বসে আছে, কিন্তু মন্থনদার মুখটা থমথমে। বলল, ঠিক বলেছিলে, কিছু একটা আছে ওই ঘরে। বুবিদি ভয়ার্ত কণ্ঠে কাঁপা কাঁপা স্বরে প্রশ্ন করলেন, কি হয়েছে? কিছু দেখেছ? মন্থনদা নিচু স্বরে বললেন, দেখিনি, অনুভব করেছি কিছু একটা ওখানে ছিল। তারপর মন্থনদার মুখে যা শুনেছিল সেটা হলো, মন্থনদা ছোটুকে শোয়ানোর পর তার পাশে শুতে গিয়ে অনুভব করে কেউ একটা ছোটুর পাশে শুয়ে রয়েছে। মন্থনদা শুতে গেলেই ছোট ছোট হাত দিয়ে সে ধাক্কা দিয়ে মন্থনদাকে সরিয়ে দিচ্ছে। সে যাই হোক, মন্থনদা একটু সরেই শুয়েছিল। রাত বাড়তে ঘুম ধরে গিয়েছিল ওর। ঘুম ভাঙল নিঃশ্বাসের শব্দে। কেউ খুব রাগে নিঃশ্বাস ফেললে যেমন শব্দ হয় তেমন। কথাটা শুনে ঝিলিক চমকে উঠেছিল। এই একই ঘটনা তার সঙ্গে প্রথম দিনে ঘটেছিল। মন্থনদা প্রথমে মাথা ঘামায়নি, ভেবেছিল ব্যালকনির পাশের জানলাতে হাওয়ার শব্দ হচ্ছে। ভয় হলো যখন সে নিঃশ্বাসের উষ্ণতাটা নিজের কপালের উপর অনুভব করল। তার মনে হয়েছিল একবার চোখ খুললেই সে দেখতে পাবে
ওর বিছানার পাশে দাঁড়িয়ে কেউ ওর মুখের উপর রাগত দৃষ্টি নিয়ে চেয়ে আছে, কিন্তু চোখ খুলে দেখে কেউ নেই। কাউকে না দেখতে পাওয়াটা ভয়টাকে আরো বাড়িয়ে দিল। ছোটুর মাথায় হাত রাখল সে। ছেলেটা ঘুমোচ্ছিল। সারাদিন কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে গিয়েছিল। তাকে কোলে নিয়ে জড়িয়ে ধরতেই শুনতে পেল একটা ক্ষীণ কিন্তু হিংস্র গর্জন। তৎক্ষণাৎ সপাটে একটা চড় এসে পড়ল তার কাঁধে, যেন ছোটুকে কোলে নিয়ে এসে বিশাল অপরাধ করেছিল তারই শাস্তি। তারপরেই হড়বড় করে ঘর থেকে বেরিয়ে এসেছে মন্থনদা। তারা দেখল মন্থনদার কাঁধের একটা অংশ লাল হয়ে রয়েছে, আঁচড়ের দাগও রয়েছে তার সাথে। আর এক মুহূর্ত তারা অপেক্ষা করেনি। বলু আর ছোটুকে নিয়ে বেরিয়ে এসেছিল ফ্ল্যাট থেকে। মন্থনদা এসে ধাক্কা দিলেন সামনের মালিকের ফ্ল্যাটের দরজার। আরে দরজাটা খুলুন, দরজাটা খুলুন না। বেশ কয়েকবার ডাকাডাকি করার পর ওরা দুজন বেরিয়ে এলেন। সিনহা কাকু একটু বিরক্তি নিয়েই বললেন, কি হলো আপনার এত রাতে, কি ব্যাপার? মন্থনদা রেগে গিয়ে বললেন, আরে কি হচ্ছে সেটা তো আপনিই জানবেন। মানে রাত দুপুরে এরকম মেজাজ দেখাচ্ছেন কেন? হ্যাঁ, সিনহা কাকিমা এগিয়ে এলেন, বললেন, এই আপনারা আগে ভেতরে আসুন তো, ভেতরে এসে বলুন কি হয়েছে। আর নাহলে লোকজন সবাই উঠে যাবে তো। মন্থনদা তখন রাগে পাগল হয়ে গেছে। উঠুক, উঠে যাক, জানুক আপনাদের ঘরে কি আছে। দিদি মন্থনদাকে শান্ত করল, বলল, চলো চলো ভেতরে গিয়ে কথা বলে দেখি, তারপর না বুঝলে দেখা যাবে। বলু তখন ভয়ে তটস্থ হয়ে দাঁড়িয়েছিল। বাবাকে এত রাগ করতে সে আগে কখনো বোধহয় দেখেনি। ওর হাত ধরে ঝিলিক সিনহা কাকুদের ফ্ল্যাটে ঢুকল। সোফায় গিয়ে বসতে সিনহা কাকিমা জল দিলেন। তারপর বললেন, কি হয়েছে ব্যাপারটা একটু খুলে বলুন তো। দিদি বলল, খুলে বলার জন্যই তো এলাম, কিন্তু তার আগে আপনারা বলুন তো, ওই ঘরে কি আগে কোনো দুর্ঘটনা ঘটেছিল? সিনহা দম্পতির মুখ কালো হয়ে গেল। একে অপরের মুখ চাওয়াচাই করে সিনহা কাকু বললেন, আরে আরে আপনারা তো আচ্ছা ঝামেলাবাজ লোক মশাই। দেখুন, এমন জানলে না আপনাদেরকে আমি ঘর দিতাম না। সিনহা কাকিমা এবার বোধহয় কাকুর আচরণে বিরক্ত হলেন। উনি বললেন, তুমি ঘরে যাও, শুয়ে পড়ো। আর টেনশন করলে প্রেশার বাড়বে তো তোমার। বিড়বিড় করতে করতে কাকু বেডরুমের দিকে চলে গেলেন। সিনহা কাকিমা সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর নিশ্চিন্ত হয়ে বললেন, দেখুন, ওই ঘরের একটা ঘটনা রয়েছে, এটা ঠিক, কিন্তু কোনোদিন কোনো ভাড়াটের সাথে কোনো অলৌকিক ঘটনা ঘটেনি। সেই জন্য আমরা ঠিক বুঝতে পারছি না আপনারা কোন সমস্যার মুখোমুখি হয়েছেন, বলুন তো। কাকিমার নরম সুর শুনে এবার ঝরঝর করে কেঁদে ফেলল বুবিদি। তারপর যা যা ঘটেছে সব আদ্যপান্ত বলে চলল। ঝিলিক বুঝতে পারল ও কতটা আতঙ্ক বুকে চেপে রেখেছিল যাতে বলু ভয় না পায়। সব শুনে কাকিমার মুখটা আরো শুকিয়ে গেল। তারা দেখল বেডরুমের দরজার বাইরে সিনহা কাকু এসে দাঁড়িয়েছেন। উনি সম্ভবত শুয়ে পড়েননি। রুমের মধ্যে থেকেই সব কথা শুনে আবারও বেরিয়ে এসেছেন। এবার ওনার সেই তেজ দেখা গেল না। উনি এসে কাকিমার পাশে বসলেন। তার কাঁধে হাত রেখে নিজেই বললেন, আমি বলছি পুরোটা। তারপর ঝিলিকদের দিকে ঘুরে তাকালেন, বললেন, দেখুন, আমার একটা ভাই আছে, তার নাম হচ্ছে সুরেন্দ্র সিনহা। আপাতত ক্যালিফোর্নিয়াতে সেটেলড। এই ফ্ল্যাটটা আসলে তারই নামে। সে এখানে আর ফিরবে না, এটা জানিয়েই সে ফ্ল্যাটটা ভাড়া দেওয়ার কথা বলেছে। আর বছর 10 ধরে আমরা ওটা ভাড়া দিচ্ছি, কিন্তু কোনো ভাড়াটের কোনোদিন এমন অভিজ্ঞতা হয়নি, তাই এই ঘটনার কোনো উল্লেখও করিনি। ভেবেছিলাম হয়তো প্রয়োজন পড়বে না। এবার মন্থনদা দৃঢ় স্বরে বললেন,
আমরা কিন্তু এক বর্ণ মিথ্যে বলছি না। এবার কাকিমা শূন্য দৃষ্টিতে তাকিয়ে বললেন, জানি আসলে ওরা আগে যারা থেকেছেন তা কেউ ছোট বাচ্চা নিয়ে আসেননি, তাই হয়তো। কাকু আবার তার পিঠে হাত বুলিয়ে বললেন, এর আগে দুটো পরিবারকে আমরা ঘরটা ভাড়া দিয়েছিলাম। তাদের মধ্যে প্রথম পরিবারে ছিল এক ছেলে আর তার বিধবা মা। ছেলেটা এখানেই চাকরি করত আর সেই জন্যই এখানে ভাড়া নিয়েছিল। তারপর তার বিয়ে ঠিক হয়ে যায়। ততদিন তারা নিজস্ব বাড়ি কিনে এই ঘর ছেড়ে দেয়। তারপর যারা এসেছিলেন তাদের এক ছেলে ছিল, সে তখন কলেজে পড়ে। সে নিজের হোস্টেলেই থাকতো। এই ঘরে থাকতো শুধু ওর মা আর বাবা। ছেলে চাকরি পাওয়ার পর ওরাও অন্য জায়গায় চলে যায়। বলেই একটা দীর্ঘশ্বাস ফেললেন কাকু। আসলে আপনাদের পুরো ব্যাপারটা ঠিক না বললে আপনারা বুঝতে পারবেন না, তাই প্রথম থেকেই বলছি। আসলে ঘটনাটা আমাদের কাছে খুবই কষ্টকর। আমাদের বিয়ের সময় পরিচয় হয়েছিল আমার ভাই সুরেন্দ্র আর ওর বোন তৃষার। বিয়ের কাজকর্মের মধ্যেই ওদের ঘনিষ্ঠতা বেশ বেড়ে ওঠে। বিয়ের 2 বছর পর হঠাৎ সুরেন্দ্র এসে বলল যে সে তৃষাকে বিয়ে করতে চায়। প্রথমে আমার মা ইতস্তত করলেন, রাজি হতে চাইলেন না। কারণ প্রথমত তৃষা আর তৃণা 2 বোন, বিয়ে হলে জায়ের সম্পর্ক হয়ে যাবে। আর দ্বিতীয়ত তৃষা ছিল ভীষণ জেদি। আমার স্ত্রীর মতো শান্ত স্বভাব ওর ছিল না। সুরেন্দ্র শেষে বলল সে যদি তৃষাকে বিয়ে না করতে পারে তাহলে আর কোনোদিনই নাকি বিয়েই করবে না। আর সেই শুনে মা অনিচ্ছা সত্ত্বেও বিয়েতে মত দিলেন। সেই বিয়ের পর 7 বছর কেটে যায়, কিন্তু ওদের কোনো সন্তান হয়নি। আমার মা কোনোদিনই তৃষাকে ভালোভাবে মেনে নিতে পারেননি। কথায় কথায় অনেক কিছুই বলে দিতেন। এদিকে বহু ডাক্তার দেখিয়েও শেষে লাভ আর হলো না। তখন ওরা সিদ্ধান্ত নেয় যে টেস্ট টিউব বেবি নেবে। তারপর তৃষা প্রেগনেন্ট হয়, কিন্তু ডেলিভারির পরে জানতে পারি যে বাচ্চাটা জন্মান্ধ। এতদিন পর মা হওয়া তৃষা সে বাচ্চাটাকে নিয়ে ভীষণ যত্নশীল। আর সেটা হওয়াই তো স্বাভাবিক। একে তো এতদিন পর সন্তান এসেছে, আবার তার উপর শারীরিক সমস্যা আছে। যত্নশীল হওয়াটাই উচিত। সেটা সুরেন্দ্রও ছিল, কিন্তু তৃষার যত্ন আর ভালোবাসা বাড়তে বাড়তে সেটাকেই বলবো যে এটা পজিটিভনেসে পরিণত হয়েছিল। ঝিলিক চমকে উঠে জিজ্ঞাসা করল, কিংসুক? থেমে গিয়ে কাকু মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। সে নামটা শুনেছে, একাধিকবার শুনেছে, বলুর মুখে শুনেছে, আর সেটাই তার মনে আতঙ্ক বাড়িয়ে দিল। বলুর এই নামটা জানা কোনোভাবেই সম্ভব নয়। তার মানে কোনোটাই বলুর কল্পনা নয়। বলু তখন ওদের ঘরের ডাইনিং লাগোয়া ব্যালকনিতে বসে আপন মনে খেলছিল। কোনো কথাই তার কানে যায়নি। কাকু আবার বলতে শুরু করলেন, ভালোবেসে তার নাম রেখেছিল কিংসুক। তাও সব ঠিকই ছিল, কিন্তু সমস্যা শুরু হলো যখন কিংসুক একটু বড় হলো। ওকে তখন একটা প্রতিবন্ধী স্কুলে ভর্তি করা হয়। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই স্কুল থেকে ডাক পড়ে সুরেন্দ্র এবং তৃষার। কিংসুক চোখে দেখতে পেত না ঠিকই, হ্যাঁ, কিন্তু শুনে শুনে বুঝে যেত খুব তাড়াতাড়ি। সে নাকি কান্নাকাটি করছিল যে অন্যদের সাথে বল নিয়ে সেও খেলবে, কিন্তু বাকিরা তো তাকে খেলতে নিতে চায়নি। তারা ছিল একটু উঁচু ক্লাসে। একজন টিচার কিংসুককে কাঁদতে দেখে তাকে খেলতে নিতে বলে, আর ছাত্রছাত্রীরা তাকে বাধ্য হয়ে খেলতে নিয়েছিল। কিন্তু ইচ্ছে করে বলটা তার দিকে জোরে জোরে ছুঁড়তে থাকে, আর শব্দ শুনতে পাওয়ার আগেই বলটা এসে সজোরে আঘাত করে তার মুখে। মাটিতে ছিটকে পড়ে যায় সে। আচমকা ধাক্কায় ঠোঁটের কাছে বেশ কিছুটা কেটেও গিয়েছিল। সেদিন ওকে স্কুল থেকে আনার পর
সারাদিন বসে কেঁদেছিল তৃষা। ওকে তারপর স্কুল থেকে ছাড়িয়ে দেয়। তারপর ঘরেই একজন টিচার রাখা হয় তাকে পড়ানোর জন্য। ওইটুকু বাচ্চা সারাদিন ঘরবন্দি হয়ে থাকতে খুব কষ্ট পেত। আমাদের কাছে এসে থাকতো, আমাদের মেয়ের সাথে খেলা করত। কিন্তু সেও পড়াশোনার জন্য বাইরে চলে গেল। বাচ্চাটা আরো একা হয়ে গেল। তাও আমি আর তৃণা ওকে ভোলানোর জন্য খেলনাপাতি কিনে দিতাম। কিন্তু মানুষ তো ওইভাবে কি থাকতে পারে? তখন ওর বয়স সবেই 6 বছর। সোসাইটির গ্রাউন্ডে গিয়ে সুরেন্দ্রর সাথে বসেছিল, আমিও ছিলাম সাথে। শনিবার আর রবিবার সুরেন্দ্র ওকে নিয়ে গ্রাউন্ডে বসত, আর একমাত্র তার সাথেই কিংসুককে বাইরে যেতে দিত তৃণা। আর কাউকেই ও ঠিক ভরসা করতে পারত না, আমাদের কেউ না। সবসময় ও আর না হলে সুরেন্দ্র, কেউ না কেউ থাকতো ওর সাথে। সেদিন সুরেন্দ্র ওকে নিয়ে বসেছিল। এমন সময় একটা বছর 5 বাচ্চা তার কাছে এসে দাঁড়ায়। তারপর সুরেন্দ্রকে জিজ্ঞাসা করে, ও খেলছে না কেন? সুরেন্দ্র তাকে বলে, ও তো দেখতে পায় না, সেই জন্য। শুনে সে বলল, আমি ওর সাথে খেলতে পারি? তারপর সুরেন্দ্রর উত্তরের অপেক্ষা না করি সে এগিয়ে গেল কিংসুকের দিকে। আমি খুশবু, তোমার নাম কি? কিংসুক নিজের নামটা বলতেই তখন মেয়েটা বলল, আমার সাথে খেলবে? কিংসুকের মুখে একটা আনন্দের ঝিলিক খেলে গেল। আসলে কেউ তো কখনো ওকে খেলতে ডাকেনি। ওরা কি যেন একটা ওয়ার্ড গেম খেলছিল। একটা শব্দ খুশবু বলছিল, যার শেষ অক্ষর দিয়ে কিংসুককে একটা শব্দ বলতে হবে। বেশ কিছুক্ষণ খেলার পর বলল, আমাদের বাড়ি যাবে? আঙ্কেল, তোমরাও চলো না? তারপর অন্যদিকে ছুটে চলে গেল। সেখানে বেশ কয়েকজন মহিলা একসাথে বসে গল্প করছিলেন। বুঝলাম হয়তো যে ওর মায়ের কাছে অনুমতি নিতে গেল। একজন মহিলা একটি বাচ্চাকে নিয়ে বসেছিল। সে কি যেন একটা বলল। খুশবু ছুটতে ছুটতে আমাদের দিকে এলো। তারপর বলল, আমি মাকে বললাম আমার নতুন ফ্রেন্ড হয়েছে, তাই কিংসুককে মা দেখতে চাইছে। এটা বলেই তার মাকে ও হাত নেড়ে আসতে বলল। ভদ্রমহিলার হয়তো আসার ইচ্ছে ছিল না। সে আসছি বলে আবার গল্পে মন দিল। কিন্তু খুশবু থামল না। আবার ছুটে তার কাছে গিয়ে হাত ধরে টানাটানি শুরু করলো। তিনি বলতে গেলে উঠে আসতে একরকম বাধ্যই হলেন। এসে আমাদের সামনের বেঞ্চে বসতে বসতে বললেন, ও তুমি বলছে কিংসুক? কিন্তু তারপরেই তার চোখ গেল কিংসুকের মণিহীন চোখের দিকে। ভয় লুকোনো হাসি হেসে আমায় বললেন, আপনার ছেলে বলছে? না। দেখলাম তার মুখের ভাবটা একটু কঠিন। মহিলাটির কিংসুককে দেখার ধরনটা ওর ঠিক পছন্দ হয়নি। এবার খুশবু কিংসুকের হাত ধরে বলল, দেখ না, এটা আমার ভাই। সরল মেয়েটা। ও ভুলেই গেছিল যে কিংসুক তো দেখতে পায় না। তবু তাকে টেনে নিজের মায়ের কোলে বসে থাকা ছেলেটার কাছে নিয়ে গিয়ে তার হাতটা বাচ্চাটার হাতের কাছে নিয়ে গেল। কিংসুক বাচ্চাটাকে বোঝার জন্যে তার হাতটা জোরে টিপে ধরেছিল বোধহয়, আর তাতেই বাচ্চাটাও কেঁদে ফেলে। ভদ্রমহিলা অত্যন্ত বিরক্ত হয়ে উঠে দাঁড়ান। তারপর খুশবুর হাত ধরে বলেন, চলো এবার ঘরে চলো, অনেক দেরি হচ্ছে। এটা বলেই তাকে আর কথা বলার সুযোগ না দিয়ে টানতে টানতে নিয়ে চলে যান। আমি পরে জানতে পেরেছিলাম যে ওরা আমাদের নিচের ফ্লোরের ফ্ল্যাটে নতুন এসেছিলেন। এই ঘটনাটা সম্পর্কে সুরেন্দ্র মনে মনে বিরক্ত হলেও তৃষাকে কিছু বলেনি। ও জানতো যে তৃষা কিংসুককে নিয়ে ঠিক কতটা পজেসিভ। এবার বাকি সপ্তাহ কিংসুক প্রায় ঘরবন্দিই থাকতো। বেরোনো বলতে শুধু আমাদের ফ্ল্যাট। বাচ্চাদের তো খেলার সঙ্গী চায় না। একা একা কি থাকতে ভালো লাগে এই বুড়ো বুড়িদের সাথে? আমাকেও প্রায়ই বলতো খুশবুর সাথে খেলা করতে নিয়ে যেতে।
আমি যেমন তেমন করে ভুলিয়ে রাখতাম, কিন্তু খারাপও লাগতো। পরের উইকেন্ডে সুরেন্দ্র ওকে নিয়ে নিচে গ্রাউন্ডের বেঞ্চে বসেছিল, কিন্তু খুশবুকে ওর দিকে আসতে দেখে সঙ্গে সঙ্গে কিংসুককে নিয়ে চলে আসে সে। এইভাবে বেশ কয়েকটা সপ্তাহ কেটে যায়। একদিন তো ভীষণ বায়না জুড়ল যে সে খুশবুর সাথে খেলতে যাবেই। সামলাতে না পেরে তৃষা খুশবুর কথা জানতে চায়। সুরেন্দ্র তখন সব বলে দেয়। তাতে তৃষা কেমন চুপ করে যায়। সুরেন্দ্র আশা করেছিল যে তৃষা হয়তো চিৎকার করবে, তাকে আর কিংসুককে বকাবকি করবে, কিন্তু তৃষা তেমন করেনি। কিংসুককে জড়িয়ে ধরে কাঁদতে থাকে ও। তারপরও রোজ ওকে গ্রাউন্ডে নিয়ে গিয়ে বসতো, ওর সাথে খেলতো। ভেবেছিল যে কিংসুক হয়তো খুশবুর সাথে খেলার কথাটা ভুলে যাবে সময় দিলে, কিন্তু বাচ্চার কি আর বন্ধু ছাড়া ভালো লাগে? কিছুদিন পর সে বুঝলো যে মা বাবাকে বলে আর লাভ নেই। সে আমার কাছে এলেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদত। একদিন আমারও সত্যি মনে হলো যে এভাবে কি একটা বাচ্চাকে বন্দি করে রাখা উচিত? একবার যদি গেলই বা খুশবুর সাথে খেলতে, তাতে দোষটা কোথায়? যা ভাবা তাই কাজ। সেদিন দুপুরের দিকে আমাদের বাড়িতে খেলছিল কিংসুক। আমি নিজেই তাকে বললাম, চল তোকে আজকে খুশবুর বাড়ি নিয়ে যাই। সে তো আনন্দে একদম লাফিয়ে উঠল। তাকে কোলে করে নিয়ে গেলাম। কলিং বেলে চাপ দিতেই বেরিয়ে এলেন সেই মহিলা। তাকে দেখি বললাম, আমার ভাইপো রোজ খুশবুর কথা বলে, ওর সাথে একটু খেলতে চায়, একটু খুশবুকে ডেকে দেবেন? কথা শেষ হতে না হতেই মহিলা কেমন মুখ বেঁকিয়ে উত্তর দিলেন, আগে ওকে একটু শিক্ষা দিন। সেদিন সোনুর হাতটা এত জোরে চিপে দিয়েছে যে কালশিটে পড়ে গেছে। আমি তাও বলেছিলাম যে দেখুন, বাচ্চা ছেলে চোখে দেখতে পায় না, তাই হয়তো বুঝতে পারেনি, ভুল হয়ে গেছে। একবার খুশবুকে ওর সাথে খেলতে দিন। কিন্তু বুঝতে পারলাম যে উনি কিছুতেই চান না যে খুশবু কোনোভাবেই কিংসুকের সাথে মিশুক। আসলে কালশিটে ব্যাপারটা একটা অজুহাত, সে তো স্পষ্ট আমায় বলেই দিল। দেখুন, আমি চাই না খুশবু ওই অভদ্র ছেলেটার সাথে মিশুক। হঠাৎ করে ঠাটিয়ে চড় এসে পড়ে ওই মহিলার গালে। আমি দেখলাম যে তৃষা এসে দাঁড়িয়েছে। ওই মহিলার চিৎকার শুনেই এসেছিল যত সম্ভব, আর রাগে তখন ওর সারা শরীর কাঁপছে। আমার দিকে একবার জ্বলন্ত দৃষ্টিপাত করেই কিংসুককে নিয়ে উপরে উঠে গেল সে। রাতে সুরেন্দ্র এসে আমায় বলল, তুমি এটা ঠিক করনি দাদা। তুমি তো দেখেছিলে ওই মহিলা কিংসুককে দেখতে পারে না, তারপরেও তুমি নিয়ে গেলে। তার কথাতে জানতে পারলাম ফিরে এসে কিংসুক যতবার খুশবুর কাছে যাওয়ার কথা বলেছে, তত মার খেয়েছে ও তৃষার কাছে। তৃষা নিজেও সারাদিন খাওয়া দাওয়া কিচ্ছু করেনি। মার খেয়ে কাঁদতে কাঁদতে কিংসুক ঘুমিয়ে পড়েছে। সেই ঘরের কোণে বসে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে তৃষা। হ্যাঁ, তো মারার জন্য সুরেন্দ্রর সাথেও ঝগড়া হয় তার। আমার সত্যি নিজেকে কেমন অপরাধী মনে হলো। কিন্তু আসল ঘটনাটা ঘটলো এর কিছু পর। এই ঝামেলার পর আমাদের কাছেও কিংসুককে একা ছাড়তো না তৃষা। হ্যাঁ, মুখে কিছু বলেনি ঠিকই, কিন্তু হাব ভাব দেখে বুঝতে পারতাম যে ও সব সময় ওকে নজরে রেখেছে। একদিন ওরা আমার কাছে এসেছিল, তখন আমার এক কলিগ তার স্ত্রীকে নিয়ে আসেন। কলিগের ওয়াইফ কিংসুকের কাছে এসে জিজ্ঞাসা করেন ওর নাম কি। আর কিংসুক কিছু উত্তর দেওয়ার আগেই তৃষা কাজের অজুহাতে ওকে নিয়ে চলে যায়। ওর এই রূঢ় ব্যবহারে আমাদের কলিগের স্ত্রীর খারাপ লাগে, কিন্তু কি আর করব, এটা ওটা বলে কোনো রকমে কাটিয়ে দিলাম। ধীরে ধীরে আমাদের বাড়ি আসাও কমে গেল ওদের। মুখোমুখি ফ্ল্যাট, তবু ওদের মুখ দেখতে পাওয়া দায়। একদিন দুপুরে তৃষা বোধহয় ঘুমোচ্ছিল, আনমনে হয়তো দরজাটা লাগাতে ভুলে গিয়েছিল। সে সাধারণত কিংসুককে নিজের কাছে ঘুম পাড়িয়ে তার পাশেই ঘুমোতো, আর ঘুমের ঘরেও খেয়ালই করেনি কখন কিংসুক উঠে
হাতড়ে বুঝতে পারে দরজা খোলা আছে। বন্দি প্রাণ এই পালানোর সুযোগটাই বোধহয় খুঁজছিল, কিন্তু ফ্ল্যাটের বাইরে এসে বুঝতে পেরেছিল যে পুরোটাই অচেনা। হয়তো হয়তো সিঁড়ি ধরে নামার চেষ্টা করেছিল, আর তাতেই পা পিছলে। নিজেকে ধরে রাখতে পারেননি কাকু, কাঁদতে কাঁদতে বললেন, পা পিছলে সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে ওর মৃত্যু হয়। ওকে বাঁচানোর সময়ই পাইনি। ত্রিনা যখন খবরটা দিল তখন আমি অফিসে ছিলাম, ততক্ষণে সব শেষ। এরপর কাকিমা চোখ মুছে বলতে শুরু করলেন, তৃষা নাকি একবার গলা ছেড়ে আর্তনাদ করেছিল শুধু, তারপর আর কাঁদেনি। সেই ঘটনার পর পুরো পাগল হয়ে গিয়েছিল। স্নান করতো না, খেত না, নোংরা জামা কাপড় পরতো, খোলা চুল নিয়ে সারা কমপ্লেক্সে ঘুরত। তাকে ঘরে আটকে রাখার চেষ্টা সবাই করত। ওইভাবে থাকতে থাকতে সে নাকি বলেছিল, কিংসু ওইভাবে বন্দি থাকতো বলে কষ্ট পেত, আমি মা হয়েও বুঝিনি। তারপর ওই ছোট ঘরটায় লাইট অফ করে বসে বসে দুলতো আর ঘুম পাড়ানি গানগুলো গাইতো। খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছিল। ওর বর জোর করে মাঝে মাঝে খাওয়াতো, তাও ও খেতে চাইতো না, থালা ছুঁড়ে দিত, খেলেও বমি করে দিত। কাকিমা একবার ওকে দেখতে গিয়েছিলেন, সেই দৃশ্য নাকি আজও ভুলতে পারেননি। তৃষা বসে বসে দুলছে আর দুলুনির তালে গাইছে, আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ, টিপ দিয়ে যা। এই বলে নিজেই হাততালি দিয়ে হাসছে। সেই হাসিটা কেমন যেন ভিতরে সূঁচ বিধিয়ে দেয়। কাকিমাকে দেখতে পেয়ে সে বলে ওঠে, ও যেখানে থাকে ওখানে যদি কেউ খারাপ ব্যবহার করে তখন ওকে কে দেখবে? ওর যে কান না শুনলে ঘুম আসে না। বলতে বলতে আবার গানটা শুরু করে ও। সেটাই নাকি শেষ দেখা। এই ঘটনার পরই একদিন হঠাৎ করে তৃষা নিজের গায়ে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করে। ওর বর বাথরুমে ছিল, বেরিয়ে এসে নানান চেষ্টা করেছিল বাঁচানোর, কিন্তু শেষ রক্ষা হয়নি। তৃষা হাসপাতালেই মারা যায়। পুরোটা ভেবে বলতে গিয়ে মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যাচ্ছিল ঝিলিক। সব কথার শেষে এবার বলল, বুঝতে পারলাম, কিংসুকের যখন মৃত্যু হয় তখন ও ছিল বলুরই বয়সী। বহুদিন ধরেই সে একজন বন্ধুর জন্য অপেক্ষা করছিল, আর বলুর মধ্যেই সে ওই বন্ধুকে খুঁজে পেয়েছে। কিন্তু তার মায়ের ভয় কেউ বলু আর তার ছেলেকে কষ্ট দেয়, তাই আমাদের দূরে সরিয়ে দিতে চাইছে, বলু আর আমাদের। সে যা করছে সেটা সে যা চাইছে সেটা করাটাই ভালো, এই ভেবেই আমরা বাড়িটা ছেড়ে দিলাম। আপাতত মন্থনদা ওখানের এক পিজিতেই থাকছে, আমরা এখানেই থাকবো, যতদিন না একটু সামলে উঠি ততদিন এইখানেই থাকবো। একটানা সবটা বলে ঝিলিক থামল। নিকিতা দম বন্ধ করে সবটা শুনছিল। আসলে সে হতবাক হয়ে গিয়েছিল। সব শোনার পর কি বলবে ও বুঝতে পারেনি। এমন ঘটনা বাস্তবে কখনো হতে পারে সেটাই কখনো ও ভাবেনি। কিন্তু ঝিলিক যে মিথ্যে বলছে না সেটা সে ভালো করেই জানে। অনেকক্ষণ চুপ করে থাকার পর নিকিতা বলল, দেখ, যা হওয়ার হয়ে গেছে, এখন আর চিন্তা করিস না। তোরা যে এই বিপদের থেকে বেরিয়ে আসতে পেরেছিস সেটাই তো বড় ব্যাপার, বল। ঝিলিক মুখ নিচু করে বলল, ছোটুর হাতের কালশিটেগুলো এখনো সারেনি, বুঝতে পারছি না যে কেন সারছে না।
ওদিকে বলুরও খুব অভিমান, ওই বাড়িটা ছেড়ে দেওয়া হলো কেন। সে একটু থেমে বলল, দিদি অবশ্য আজ সকালে পুজো দিয়ে একটা মন্ত্রপুত ধাগা বেঁধে দিয়েছে ওর হাতে, কিন্তু তাতে ওর জেদ কমেছে বলে মনে হয় না। জানি না ওতে আদৌ কোনো কাজ হবে কিনা। নিকিতা ওর কাছে ঘেঁষে বসল, বলল, চল আমার বাড়ি চল, এতদিন যাসনি, গেলে মনটাও একটু ভালো লাগবে। ঝিলিক রাজি হলো, বলুকেও সঙ্গে নিল। নিকিতার বাড়ির ছাদের একদিকে ছাউনি করে বড় দোলনা লাগানো। এই রুফটপ গার্ডেনের আইডিয়াটা ছিল তার বাবার। ছাউনির চারপাশে বাহারি ফুল গাছের টব। সন্ধে হয়েছে, আকাশে চাঁদ আর তারার সমারোহ ফুটে উঠছে ধীরে ধীরে। পাখিরা দল বেঁধে ঘরে ফিরছে। নিকিতা দুটো ক্যান্ডি বলুর হাতে দিয়ে ওকে দোলনায় বসিয়ে ঝিলিকের পাশের চেয়ারটায় বসল। আরও বেশ কিছুক্ষণ গল্প চলল। নিকিতা বুঝতে পারল এখন ঝিলিক মন থেকে হালকা বোধ করছে। রাত 8টা নাগাদ সে বলল, না, এবার উঠি, রাত হয়ে গেল। বলেই সে বলুর হাত ধরে নামল দোলনা থেকে। বলু তার হাত ছাড়িয়ে নিকিতার কাছে এসে বলল, আমার নিকিতা আন্টির সাথে সিক্রেট কথা আছে, মাসি তুমি শুনবে না, তুমি যাও। ঝিলিক বলুর জেদটাকে মজা হিসেবেই নিল। ঠিক আছে, আমি নিচে গিয়ে দাঁড়াচ্ছি, তুমি কথা বলে চলে এসো, কেমন? বলু রাজি হয়ে মাথা নাড়াল। ঝিলিক নিচে চলে যাওয়ার আগে নিকিতাকে কৌতুক ছলেই চোখের ইশারা করে বলল, দেখ কি বলবে। এবার বলু তার কাছে এসে বলল, আন্টি থ্যাংক ইউ, তুমি আমাকে 2টো চকলেট দিয়েছিলে, কিন্তু কিংসুক তো চকলেট খায় না, তুমি এটা রেখে দাও। বলেই ক্যান্ডিটা তার হাতে দিয়ে বলল, কিংসুক আমার সাথে থাকতে পারছে না, সকাল থেকে ওর খুব কষ্ট হচ্ছে, কিন্তু তোমার বাড়িটা ওর খুব ভালো লেগেছে, কি সুন্দর দোলনা, ও এখানে থাকতে পারে। এমন সময় নিচ থেকে ডাক ভেসে এলো, কই রে, আয়। বলু ছুটে নিচে নেমে গেল। নিকিতাও গেল তার পিছু পিছু। মনে মনে ভাবছিল, যা বলল সেটা কি ওর কল্পনা, নাকি ঝিলিক যা বলছে? যা ছিল তা তো শুধু বাড়িতেই ছিল, সেটা তো ওই বাড়িতেই আছে। নিচে নামতে ঝিলিক নিকিতার দিকে তাকিয়ে প্রশ্ন করল, কি বলল রে? বলু ঠোঁটে আঙুল দিয়ে বলল, এই এটা আমাদের সিক্রেট, কিন্তু তুমি কাউকে বলবে না। নিকিতা হাসল, তারপর ঝিলিককে চোখের ইশারায় বুঝিয়ে দিল, পরে বলবো। ওরা চলে যেতেই মনে পড়ল ফোনটা ছাদে রেখেই চলে এসেছে নিকিতা। সেইটা ও নিতে ছাদে গেল। ছাদে গিয়ে দেখল দোলনাটা তখনও দুলছে। সে হাত দিয়ে সেটা থামিয়ে ফোনে হাত দিল। তখনই আবার একটা শব্দে পিছন ঘুরে দেখল দোলনাটা আবার দুলছে। এবার তার বুকটা ছ্যাঁত করে উঠল। হাওয়া বাতাস নেই। নিজের হাতে দোলনা থামানোর পরেও দোলনা দুলছে কি করে? সে ভয়ে ভয়ে আবার চেপে ধরল দোলনার এক পাশের শিকল। দুলুনি থামল। একটা হিংস্র নিঃশ্বাসের শব্দ। তারপরেই একটা সপাটে চড় এসে পড়ল তার গালে। ছিটকে পড়ল নিকিতা ছাদের উপর। চোখ খুলে দেখতে পেল ঝুলন্ত টবগুলোতে বেশ কিছু সাদা ফুল ফুটেছে। তার গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে, আর তার সঙ্গে ছড়িয়ে পড়ছে একটা ঘুম পাড়ানি গানের সুর। তার মানে ওই ছেলেটা বলুর সাথে সাথেই এই বাড়ি এসেছে, কিন্তু একা আসেনি। একা তো ওকে ওর মা আসতে দেবে না। ঝিলিকের মুখে এসব ভুলভাল গল্প শুনে তার মতিভ্রম হয়েছে, সেই জন্যই সে হ্যালুসিনেট করছে, নাকি সত্যি বুঝতে পারে না নিকিতা। বোধহয় তাই হবে।
কিন্তু গানের সুরের সঙ্গে সঙ্গে দোলনার উপরে দুলতে থাকা হালকা আবছা ধোঁয়াটে অবয়বের শিশুটা যে মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে, সেইটাও কি হ্যালুসিনেশন? শেষ হলো স্কেরি টেলসের আজকের গল্প মায়া। রচনা অঙ্কিতা রায়, গল্প পাঠে সায়াম, বিভিন্ন চরিত্রে সায়াম, অমিত, অয়ন্তিকা এবং আমি শ্রীরূপ। গল্পের অডিও অ্যারেঞ্জমেন্ট এবং সাউন্ড ডিজাইন ওয়েব সেশন স্টুডিও। গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি শ্রীরূপ। তোমরা তোমাদের লেখা গল্প স্কেরি টেলসে পাঠাতে পারো teamscarytales@gmail.com এই ঠিকানায়। তবে একটা বিষয়ে একটু খেয়াল রেখো বন্ধু, গল্পের শব্দ সংখ্যা যেন ন্যূনতম 5000 হয় এবং অবশ্যই গল্পের সঙ্গে গল্পের একটি 250 শব্দের সামারি তোমরা কিন্তু পাঠিও। তোমরা চাইলে অবশ্যই কিন্তু ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার আইডির লিংক নিচের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখলাম। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্পটা তোমাদের? অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাও। ভালো লাগলে সবার সাথে গল্পটা শেয়ার করো, গল্পটাকে লাইক করো এবং এরকমই আরো বাংলা হরর স্টোরি শুনতে স্কেরি টেলসকে কিন্তু সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি আবারও একটা এরকম রোমাঞ্চকর ভূতের গল্প নিয়ে স্কেরি টেলস কিন্তু হাজির হবে। সো স্টে টিউনড উইথ আস।